আজকের আলোচ্য বিষয় প্রাউড দর্শনের দৃষ্টিতে জনসংখ্যা ও সংরক্ষণ নীতি। আজকের সারা বিশ্বের অধিকাংশ দেশে ধনতান্ত্রিক ব্যবস্থা চলছে আমরা জানি, এবং এই যে এর কুফল আমরা সর্বত্র দেখছি, কিভাবে বৈষম্য, ধন বৈষম্য চারিদিকে। বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 700 কোটি। অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই, কিন্তু অনুমিত 700 কোটির কাছাকাছি বর্তমান বিশ্বের জনসংখ্যা। ভারতবর্ষের জনসংখ্যা 135 কোটি, চীনের আরো বেশি। প্রচলিত দৃষ্টিতে, বর্তমান দৃষ্টিতে মনে হচ্ছে যে সারা পৃথিবীতে জনবিস্ফোরণ ঘটে চলেছে ভারতবর্ষ, চীন সহ কিছু দেশে। এবং এই যে অতি জনবিস্ফোরণ, যার ফলে মানে আজকের তথাকথিত অর্থনীতিবিদ এবং বিশেষ করে রাজনীতিবিদ, তাদের মতামত এই অতি জনবিস্ফোরণের ফলেই বিশ্বে খাদ্যের সংকট, স্থানাভাব ইত্যাদি ভাবে দেখা যাচ্ছে। তাই আশু কর্তব্য হিসেবে জনবিস্ফোরণ কি বলবো, জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা জানি অতীতে ভারতবর্ষে ইমার্জেন্সির পিরিয়ডে, জরুরি অবস্থার সময়, তখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিল, এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কঠোর কর্মসূচি চালু করেছিল, যার ফল মোটেই ভালো হয়নি। এই পরিপ্রেক্ষিতে প্রাউড দর্শন প্রবক্তা পিয়ার সরকারের কি মতামত, সেটা নিয়ে আজকের এই আলোচ্য বিষয়ের অবতারণা। আমরা দেখছি বর্তমান বিশ্বে মানুষের এই যে অর্থনৈতিক সামাজিক পরিবেশ একান্তভাবে অস্থির ও বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অস্বাভাবিক পরিস্থিতিতে জনসংখ্যা বৃদ্ধিকে মানব সমাজের অস্তিত্বের ক্ষেত্রে একটা ভয়াবহ বিভীষিকা রূপে দেখানো হচ্ছে, অতীতে হয়েছে এবং এখনো হচ্ছে। প্রকৃতপক্ষে এই ধরনের প্রচার কায়েমি, স্বার্থবাদী মানুষদের ঘৃণ্য চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। প্রাউডের মতে কোনো সমস্যার এই সমাধান মানুষের সাধ্যাতীত নয়। অন্যান্য সমস্যার মতোই তথাকথিত জনসংখ্যা বৃদ্ধির সমস্যারও সুষ্ঠু নিয়ন্ত্রণ ও সমাধান করা যেতে পারে প্রাউডের মতে। আমি জরুরি অবস্থায় যে কথাই বলছিলাম, সেই সময় পরিবার পরিকল্পনা কর্মসূচি নিয়ে আসা হয়েছিল এবং জোর করেই জনজাতির উপরে এটা অ্যাপ্লাই করা হয়েছিল, যার ফলটা ভালো হয়নি আমরা দেখেছি পরবর্তীকালে। পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ, এ বিষয়ে আমরা দেখছি যে কায়েমি স্বার্থবাদীরা জন্ম হার বৃদ্ধিকে সমর্থন করে না বলেই এই জন্ম হার বৃদ্ধি হলে জাগতিক সম্পদ ভাগবাটোয়ারা হয়ে যাবে, জনগণের সঙ্গে ভাগ করে নিতে হবে তাদের সঞ্চিত সম্পদ, আর তাতে তাদের সঞ্চিত সম্পদে টান পড়বে যারা সম্পদে শালীন স্ফীত হয়ে আছে, পুঁজিপতিরা। তাই তারা চায় না, পুঁজিপতিরা চায় যে বুদ্ধিজীবীরা নিশ্চিহ্ন হয়ে যাক, তাতে তাদের শোষণের পথ নিষ্কণ্টক হবে। আর বলা বাহুল্য, এই বুদ্ধিজীবীদের জন্ম হয় মধ্যবিত্ত শ্রেণী থেকে। তাই বুদ্ধিজীবীদের কি বলবো, পুঁজিপতিদের টার্গেট থাকে এই মধ্যবিত্ত সম্প্রদায় কঠোরভাবে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা লাগুর মাধ্যমে তাদের জনসংখ্যা যাতে সীমিত থাকে, নিয়ন্ত্রণে থাকে। এই মধ্যবিত্তদের সংখ্যা কমিয়ে ফেলার উদ্দেশ্যে পুঁজিপতিরা পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিকে উৎসাহিত করে।
তাই বলতে গেলে বলতে হয় পুঁজিপতিরাই বা পুঁজিবাদীরাই এই ধরনের পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণের উদ্ভাবক। অভিজ্ঞতা দেখা গেছে যুগ যুগ ধরে মেনে আসা কুসংস্কারের বশবর্তী হয়ে সমাজের যে সাধারণ মানুষ, গরিব এবং সাধারণ মানুষ, তারা কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণের পথে যায় না। এক ধরনের কুসংস্কারের বশবর্তী হয়ে যুগ যুগ ধরে মেনে আসা কুসংস্কার, তারা এই পদ্ধতির মধ্যে আসতেই চায় না। একমাত্র মধ্যবিত্ত বুদ্ধিজীবীরাই এই পথে পা বাড়ায় এবং পুঁজিবাদীদের পাতা ফাঁদে তারা ধরা যায়। এই প্রাউড ব্যবস্থা, এই প্রাউটিস্ট ব্যবস্থা বা প্রাউটের এই যে ব্যবস্থা, এই মতবাদের বিরুদ্ধচারণ করে। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার, কৃত্রিমভাবে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধচারণ করে। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাল রেখে মানুষ সমাজের যে উদ্ভূত সমস্যার সমাধান করবে। আজকে সমাজে যদি জনসংখ্যার কারণে যদি ভরণ পোষণের সমস্যা হয়ে থাকে, যদিও প্রাউড বলছে এই বিশ্বে মানুষ যখন আসে পৃথিবীতে, তার সঙ্গে সঙ্গে তার খাদ্যের ব্যবস্থা প্রকৃতি করে রাখে। তাই বিশ্বে যত জনসংখ্যা, তাদের জন্য যত উপযুক্ত ভাবেই পরিমাণে খাদ্যের জন্য উপযুক্ত রসদ এবং বাসস্থানের ব্যবস্থা প্রকৃতি করে রেখেছে। বিশ্বের মানুষের ভরণ পোষণের জন্য প্রচুর সম্পদ রয়েছে, জলে, স্থলে, সমুদ্রের কি বলবো অন্তঃস্থলে প্রচুর প্রচুর সম্পদ রয়েছে। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল রেখে এমন সময় আসবে যে মানুষ একটা ট্যাবলেট তৈরি করবে, যে একটা ট্যাবলেট খেলে মানুষের আর কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক মাস আর খিদে লাগবে না। তাই কৃত্রিম উপায়ে স্বাভাবিকতা রুদ্ধ না করে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে সমস্যা সমাধান করা যায়, সেটাতেই মানুষের প্রকৃত মহত্ব। আর্টিফিশিয়ালি কোনো ব্যবস্থাকে তারা, কোনো সিস্টেমকে বন্ধ করে দেওয়ার থাকতে প্রাকৃতিক ভাবেই কিভাবে সামঞ্জস্যের দ্বারা নিয়ন্ত্রণ করা যায় জনসংখ্যা, সেই ব্যবস্থাকে ভেবে দেখতে হবে। প্রাউডে সেই ব্যবস্থার কথাই বলা হয়েছে। কৃত্রিম জন্ম নিয়ন্ত্রণের অর্থ পুরুষ বা নারীর প্রজনন ক্ষমতা কৃত্রিম ভাবে রুদ্ধ করে দেওয়া। এতে মানব শরীর ও মনে কতগুলো বিপজ্জনক প্রতিক্রিয়া দেখা দেয়। কৃত্রিম এই বন্ধ্যাত্বকরণের ফলে বিভিন্ন গ্রন্থি ও গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের পরিবর্তন হয়, শেষ পর্যন্ত তা মনের বিকাশকে ব্যাহত করে। এই পরিবর্তনের ফলে একজন মানুষ খোঁজায় পরিণত হয়। হ্যাঁ, আমার ইসলাম সমাজে যে খোঁজার কথা পড়েছি, মোগল হারেমে খোঁজার কথা পড়েছি, সেই খোঁজা, মানুষ খোঁজায় পরিণত হয়। প্রাউডের মতে যারা খুবই প্রতিবন্ধী অথবা জন্ম অপরাধী, একমাত্র তাদেরই প্রজনন ক্ষমতা কৃত্রিম ভাবে রুদ্ধ করে দেয়া যেতে পারে। যারা জন্ম অপরাধী, খুবই প্রতিবন্ধী, যারা উন্মানস বা অকর্মা, অথবা যারা পাগল, বদ্ধ পাগল, তাদের প্রজন্ম যাতে এই তাদের হেরিডিটি মেনটেন না করে, সেই জন্য সেই ক্ষেত্রে কৃত্রিম ভাবে তাদের জন্ম প্রজনন ক্ষমতা রুদ্ধ করে দেওয়া যেতে পারে, এবং সেটা করলে সমাজের জন্য সেটা মঙ্গলই হবে। সমাজে আর অপরিণত মস্তিষ্ক, কি বলবো, অপরাধ মনস্ক বা প্রতিবন্ধী সন্তান সন্ততির সংখ্যা তাহলে আর বাড়ার বিশেষ সুযোগ থাকবে না। এবারে দেখা যাক বিবর্তনের স্বাভাবিক ধারাপথে জন্ম মৃত্যু তো একটা স্বাভাবিক নিরবিচ্ছিন্ন ব্যবস্থা, যা সৃষ্টি প্রবাহকে অক্ষুণ্ণ রেখে চলেছে। পরিবারে কোনো শিশুর জন্ম হলে আমরা স্বাভাবিকভাবেই দেখি তার মাতা পিতা পরিবারের অন্যান্য সদস্যরা আনন্দোচ্ছল হয়ে ওঠে। কিন্তু দুঃখের বিষয়, এমন কিছু লোক আছেন
যারা বেশিরভাগই সরকার বা রাষ্ট্রীয় জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, যারা জন্ম হার বৃদ্ধিকে একটা অভিশাপ বলে মনে করে। এই ঋণাত্মক দৃষ্টিভঙ্গি মানব সমাজের পক্ষে নিঃসন্দেহে একটা অগৌরবের ব্যাপার। বিশেষ করে মানব জাতি আজ প্রভূত বৌদ্ধিক ক্ষমতা ও বৈজ্ঞানিক জ্ঞানের অধিকারী আজকের এই বৈজ্ঞানিক যুগে, তাই কৃত্রিমভাবে জন্ম ব্যবস্থা রুখে দেওয়ার পদ্ধতি একান্তভাবে প্রকৃতি বিরুদ্ধ এবং অবিবেচনা প্রসূত কাজ বলি আমাদের মনে হয়। এবার দেখা যাক জনসংখ্যা সমস্যা, এটা কি সত্যিই প্রকৃত সমস্যা? সমস্যাকে দুটি বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে, বিচার করা যেতে পারে। এক হলো খাদ্য সামগ্রিক যোগান, অ্যাভেলেবিলিটি অফ ফুড। দ্বিতীয় হলো ব্যবহারযোগ্য ভূমির পরিমাণ, অ্যাভেলেবিলিটি অফ স্পেস। আজকের মানুষের পক্ষে খাদ্য করার বহুবিধ পথ খোলা রয়েছে। আজকের পৃথিবীর যে মোট জনসংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি মানুষকে যোগান দেওয়ার মতো খাদ্য সামগ্রী পৃথিবীর বুকে মজুদ আছে। কিন্তু কেবলমাত্র মৈত্রীপূর্ণ সহযোগিতা, সামূহিক প্রয়াস, যথার্থ আদর্শ ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে মানব সমাজ খণ্ড বিখণ্ড। সৃষ্টি হয়েছে বহু মতবাদের, সৃষ্টি হয়েছে অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র এবং বহু বিশালাকার রাষ্ট্র। সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে বৈষম্য, ধনী দরিদ্র দেশের। এগুলো সব মানুষের সৃষ্টি, অবিবেচনা প্রসূত স্বার্থবন্দী সৃষ্টি। মানুষের সৃষ্টি, মনুষ্য সৃষ্ট এই যে ভেদভাব, এর জন্য মানুষ আজ তার প্রয়োজনীয় খাদ্য উৎপাদনে অপারগ হয়ে পড়ছে। দুঃখের কথা হচ্ছে এই যে যদিও পৃথিবীতে সমস্ত মানুষকেই সরবরাহ করার মতো পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ আছে পৃথিবীতে, তবুও বর্তমান সমাজের এই যে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা ত্রুটির জন্য সমাজের ৯৯ মানুষের কাছে যা সম্পদ আছে তা বিশ্বের ১% মানুষের কাছে, সমাজের ৯৯ মানুষের সঞ্চিত সম্পদ কুক্ষিগত হয়ে রয়েছে। এর থেকে পরিতাপের বিষয় আর কি হতে পারে? যার ফলে এই অবস্থার জন্য বিশ্বের সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সম্পদ, খাদ্য সম্পদ থাকা সত্ত্বেও তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া এই পৃথিবীতে আমরা দেখছি পৃথিবীর ভূমিখণ্ডকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। তার ম্যাক্সিমাম উপযোগ, সর্বাধিক উপযোগ নেওয়া হয়নি, যার দ্বারা মানুষের বাসস্থানের সমস্যার সমাধান করা যায়। যেহেতু পৃথিবীটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানান বিধিনিষেধের খেয়ালখুশি মতো প্রয়োগে তথা নানান ক্ষতিকর ভাবজড়তার ব্যাপক অশুভ প্রভাবের ফলে পৃথিবীটার আজ ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ। যার ফলে মানুষ স্বাভাবিকভাবে এই সমস্যার সমাধানগুলো করতে পারছে না। কিন্তু যদি প্রকৃতিদত্ত এই ধন সম্পদ, খাদ্য সম্পদ, এই সমস্ত সম্পদের সর্বাধিক উপযোগ গ্রহণ ও যুক্তিসঙ্গত, প্রাউকে বর্ণিত যুক্তিসঙ্গত বন্টনের ব্যবস্থা করা যেত, তাহলে আজকের এই যে জ্বলন্ত সামাজিক অর্থনৈতিক সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান খুব সহজেই হতে পারত। প্রকৃতির এমনই বিধান। দেখুন, এই পৃথিবীতে একটা শিশু যখন মাতৃজঠরে ভ্রূণ অবস্থায় যখন বেড়ে ওঠে, তখন থেকেই প্রকৃতিদত্ত ব্যবস্থা হিসেবে মাতৃস্তনে দুগ্ধ তৈরি প্রক্রিয়াও শুরু হয়ে যায় এবং সেটা ৯ মাসের মধ্যে সম্পূর্ণ হয়।
যে মুহূর্তে সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, পৃথিবীর আলো দেখে, সেই মুহূর্তেই মাতৃস্তন্য সন্তানকে, সদ্যজাত সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য প্রস্তুত হয়ে যায়। এটা প্রকৃতি দত্ত ব্যবস্থা। ঠিক তেমনি অকৃপণ প্রকৃতি মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য, অন্যান্য সামগ্রী অকৃপণ হস্তে সাজিয়ে রেখেছে পৃথিবীতে। মানুষের যা উচিত তা হচ্ছে এই প্রাকৃতিক সম্পদের যথোপযুক্ত ব্যবহার করা। তাই খাদ্যের ঘাটতি বা বাসস্থানের ঘাটতির জন্য প্রকৃতিকে দোষ দেওয়া যায়। এজন্য দায়ী হচ্ছে মানুষ, মানুষের স্বীকৃত ভুলের অনিবার্য ফলশ্রুতি। হ্যাঁ, একথা সত্য যে পৃথিবীর জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে। এই কারণে অনেকে ভীত হয়ে পড়ছে। ধনতান্ত্রিক দেশগুলোতে ভীত হওয়ার কারণ, সঙ্গত কারণও আছে। কেননা ধনতান্ত্রিক দেশগুলোতে জনসংখ্যা দ্রুত বাড়ার অর্থ হচ্ছে জনগণের মধ্যে দারিদ্র বেড়ে যাওয়া। কিন্তু সাময়িক অর্থনৈতিক ব্যবস্থা, প্রাউটের সাময়িক অর্থনৈতিক ব্যবস্থায় এইরকম ভীত হওয়ার কোনো কারণ নেই। এই পৃথিবীতে মানুষ খাদ্য আশ্রয়ের অভাব আপাতদৃষ্টিতে দেখা তো দেবে না, কিন্তু যদি ভবিষ্যতে খাদ্য আশ্রয়ের অভাব হয়, পৃথিবীটা যদি মানুষের বসবাসযোগ্যের অনুপযুক্ত হয়ে পড়ে অদূর ভবিষ্যতে, তাহলে আগামী দিনে মানুষ বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের ফলে অন্য গ্রহান্তরে খাদ্য আশ্রয়ের বাসস্থান খুঁজে নেবে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা আবিষ্কারের মাধ্যমে গ্রহান্তরে পাড়ি দেবে। এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা আগামী দিনে জমির উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে এবং মাটি, জল, বায়ু থেকে রাসায়নিক পদ্ধতির দ্বারা মানুষ ওই কৃত্রিম ট্যাবলেট খাদ্য তৈরি করে ফেলবে, যা গ্রহণে মানুষের আর কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা মাস আর খিদে লাগবে না। যারা পুঁজিবাদী দেশে বাস করে তারা যদি অর্থনৈতিক সংকট থেকে রক্ষা পাবার জন্য স্বেচ্ছায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির আশ্রয় নিতে বাধ্য হয়, সেক্ষেত্রে আপাতদৃষ্টিতে বলার হয়তো কিছু থাকে না, কিন্তু এই প্রসঙ্গে বলা দরকার যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে পুরুষ নারীর দৈহিক বিকৃতি ঘটানো হয়, অর্থাৎ অপারেশনের মাধ্যমে বিকৃতি ঘটানো হয়, সেই ব্যবস্থাকে মেনে নেওয়া যায় না এবং তাদের সন্তান ধারণের ক্ষমতা চিরতরে ধ্বংস করে দেওয়া হয়। চিরকালীন ভাবে তারা বন্ধা হয়ে যায়, তাতে তাদের শারীরিক মানসিক ক্ষেত্রে বিকৃতি এসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের প্রতিকূল মানসিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই বর্তমান সামাজিক অর্থনৈতিক পরিস্থিতিতে জনসংখ্যা সমস্যার সমাধানে প্রাউটের এক সুস্পষ্ট সর্বাত্মক পরিকল্পনা রয়েছে। প্রাউটের মতে চারটি ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির হার স্বাভাবিক অবস্থায় নেমে আসবে। যদি চারটি সূত্রকে বাস্তবায়িত করা যায়, মেনে চলা যায়, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। প্রথমত, সমাজে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকা দরকার, যাতে করে জনগণ যথেষ্ট পরিমাণে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্য পেতে পারে, যাতে জনগণের স্বাস্থ্য সুগঠিত থাকে। উদাহরণ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপের অন্তর্গত উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পাঁচটা দেশ, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন। এই পাঁচটা দেশের মধ্যে চারটি দেশ, আইসল্যান্ড বাদ দিয়ে চারটি দেশেই আমি সংগঠনের কর্ম উপলক্ষে কর্মরত ছিলাম বেশ কয়েক বছর। সেখানে দেখেছি ওই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মানুষের আর্থিক ক্ষমতা বেশ উঁচু ধরনের, তাদের আর্থিক জনগণের আর্থিক মানদণ্ড বেশ উঁচু, ক্রয় ক্ষমতার মানদণ্ড বেশ উঁচু রকমের, এবং সেখানে মানুষের সাধারণ স্বাস্থ্য খুব ভালো।
কিন্তু সেখানে মানুষের জনসংখ্যা অত্যন্ত কম। আমি সুইডেনে ছিলাম, সুইডেনের জনসংখ্যা বর্তমানে প্রায় 1 কোটি। আমি যখন ছিলাম 2001 সাল, তখন জনসংখ্যা ছিল ওই 80-85 লাখের মতো। এই 20 বছরে জনসংখ্যা খুব একটা বাড়েনি। নরওয়ে জনসংখ্যা 4.5 মিলিয়ন, অর্থাৎ প্রায় 45 লক্ষ বা 50 লক্ষের কাছাকাছি। এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর জনসংখ্যা এরকমই। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে গত কয়েক দশক ধরে জনসংখ্যা প্রায় বাড়ছেই না। কেন? মানুষের আর্থিক মানদণ্ড খুব উঁচু, ক্রয় ক্ষমতা উঁচু, তারা সুস্বাস্থ্যের অধিকারী, সুস্থ দেহ মনের অধিকারী, তাদের মানসিক টেনশন নেই, কালকে কি খাবো এই সংক্রান্ত মানসিক টেনশন নেই, পরিবারকে কি করে খাওয়াবো এই সংক্রান্ত টেনশন নেই, যার ফলে শরীর মনের মধ্যে একটা কি বলবো সুস্থ মন, সুস্থ শরীর, সবল ও দৃঢ় মন দেখা যায়। যার ফলে আর কি সেখানকার মানুষ মনোজগতে মানুষের মনকে এনগেজ করার জন্য বহুবিধ বিনোদনের ব্যবস্থা আছে। অ্যাডভেঞ্চারিজম, ট্যুরিজম থেকে আরম্ভ করে খেলাধুলা, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ, দেশ বিদেশে পর্যটন ইত্যাদির মাধ্যমে মানুষ তাদের মনকে এনগেজ করার বিভিন্ন রকম উপায় আছে, এনগেজ রাখে। আর আমাদের ভারতবর্ষে দেখছি কি জনসংখ্যাটা যেখানে উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবার, সেখানে জনসংখ্যাটা কিন্তু নিয়ন্ত্রণে আছে। জনবিস্ফোরণটা কোথায় হচ্ছে? গরিব মানুষদের মধ্যে। একেবারে নিম্নবিত্ত এবং গরিব, অশিক্ষা যেখানে, দারিদ্র যেখানকার নিত্য সঙ্গী, কোনো ধর্মমত যারা প্রচন্ড কুসংস্কারগ্রস্ত, তাদের মধ্যে এই জনসংখ্যা বা জনবিস্ফোরণটা হচ্ছে। কুসংস্কারই মূল কারণ এর জন্য। যে সমস্ত ধর্মমত, এই ধর্মমতে জনবিস্ফোরণ হচ্ছে, তাদের মধ্যে কুসংস্কারটাই মূলত কারণ। আর গরিব তথা অশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এই যে জনবিস্ফোরণ হচ্ছে, তার মধ্যে মূল কারণ হচ্ছে তারা গরিব, কালকে কি খাবো তার গ্যারান্টি নেই, সবসময় মানসিক চাপের মধ্যে মানুষ থাকে, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, খিটিমিটি পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। আর এই যে মানসিক চাপ, মনকে এনগেজ করার অন্য কোনো পদ্ধতি নাই, যার ফলে এদের মধ্যে অধিকাংশ মানুষ এই সাংসারিক চাপ, আর্থিক মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার জন্য মদ, বিড়ি, গাঁজা, ভাঙ, মাদক সেবনে কেই বিকল্প রাস্তা বলে মনে করে, তা থেকে মুক্ত রাখার জন্য, মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য। আর কি ওই কি বলবো, তাদের যৌন জীবন, মনকে যেহেতু এনগেজ করে রাখার বহুমুখী উপাদান তাদের সামনে নেই, একদিকে মানসিক চাপ, আর সেই সবকিছুই মিলে কেন্দ্রীভূত হওয়ার পরিণাম হলো জনবিস্ফোরণ, জনসংখ্যা লাফিয়ে বেড়ে যাওয়া। প্রকারান্তরে মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজে যেহেতু তারা তুলনামূলকভাবে মননশীল, কি বলবো, যুক্তিবাদী বা বুদ্ধি সবার সাধারণ দৃষ্টিতে, তাই সেখানে কিন্তু এই জনসংখ্যাটা নিয়ন্ত্রিত থাকছে আমরা দেখছি। তাহলে দেখছি কি, আমি 1 নম্বর কথা বললাম, কারণটা প্রাউডের দৃষ্টিতে বলা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার কারণ হলো মানুষের সুস্বাস্থ্য, জনগণ যাতে পুষ্টিকর খাদ্য পেতে পারে। পুষ্টিকর খাদ্য যেখানে নেই, যেখানে অপুষ্টিকর খাদ্য ব্যবস্থা গরিব এবং নিম্নবিত্ত সমাজে, সেখানে জনবিস্ফোরণ, এটা একটা কারণ। শরীর স্বাস্থ্য যেখানে ভালো নেই, সেখানেও জনবিস্ফোরণ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রত্যেকেই যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়। মানুষ যদি সুস্থ দেহ মনের অধিকারী হয়, তাহলে তাদের দেহের গ্রন্থিগুলিও সাম্যাবস্থায় থাকে। স্বভাবতই তখন তারা তাদের দৈহিক শক্তিকে মানসিক শক্তিকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করে, একটা ভারসাম্য বজায় থাকে। আধ্যাত্মিক দিকে মনকে চালিত করে এই প্রয়াসের মাধ্যমেই মানুষের
স্থূল প্রবৃত্তিকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। আজকে মানুষের যে স্থূল প্রবৃত্তি, একমাত্র মানুষের মনটা স্থূল প্রবৃত্তির দিকে ধাবিত হচ্ছে। এই বস্তিবাসী, তথাকথিত নিম্নবিত্ত গরিব মানুষ, সব দিক থেকে পিছিয়ে পড়া, আর্থিক ক্ষেত্রে পিছিয়ে মানুষ, তারা মনের সমস্ত গতিটা এই স্থূল প্রবৃত্তির দিকেই ছুটিয়ে দেয়। অন্যদিকে আর কি বলবো, সুযোগ না থাকার কারণে জনবিস্ফোরণ হয়ে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। মানুষ ক্রমাগত মানসিক দুশ্চিন্তায় ভুগতে থাকলে সেই অবস্থা থেকে, সেই অবাঞ্ছিত অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই স্বভাবতই মানুষ স্থূল ভোগসুখে মত্ত হয়ে তা যায়, যেটা আমি আগেই বলেছি। কিন্তু যখন এই দুশ্চিন্তা সরে যায়, তখন মানুষ মনের প্রশান্ত অবস্থায় সূক্ষ্ম ভাব গ্রহণে সমর্থ হয়। তখন আর স্থূল প্রবৃত্তির ভোগের দিকে মানুষের ততটা স্পৃহা থাকে না। চতুর্থত, মানুষের, আমি 2 নম্বরে বললাম যেন সুস্বাস্থ্যের অধিকারী। তৃতীয় হচ্ছে জনসাধারণ যেন অযথা মানসিক দুশ্চিন্তা উদ্বেগ থেকে মুক্ত থাকে। তো মানুষকে অযথা দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ থেকে মুক্তি দিতে গেলে প্রথম ক্রয় ক্ষমতা দিতে হবে, মানুষের মিনিমাম রিকোয়ারমেন্টের গ্যারান্টি দিতে হবে। মানসিক দুশ্চিন্তা যে সমস্ত কারণগুলোর জন্য তৈরি হচ্ছে তা থেকে মানুষকে মুক্ত করতে হবে। সেই জন্য প্রাউড যে অর্থ ব্যবস্থার রূপায়ণ যত শীঘ্র সম্ভব দরকার, প্রয়োজন। চতুর্থত, মানুষের বৌদ্ধিক মানকে উন্নত করতে হবে। মানুষের বৌদ্ধিক মানকে উন্নত করতে হবে। বৌদ্ধিক অগ্রগতি ঘটাতে হবে। বৌদ্ধিক অগ্রগতি ঘটতে থাকলে মানুষ তার সর্বাত্মক মানসিক সম্ভাবনার বিকাশ ঘটাতে শুরু করবে। সঙ্গে সঙ্গে সে সহজে তার মানসাধ্যাত্মিক সম্ভাবনার বিকাশ ঘটাতে পারবে। এই যে দ্বারগুলো উন্মুক্ত হয়ে যাবে, বৌদ্ধিক বিকাশ যখন হবে, বৌদ্ধিক বিকাশের ব্যাপক বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ তার মানসাধ্যাত্মিক বিকাশের রাস্তা খুলে যাবে। সেই দিকে মানুষের মন প্রভাবিত হবে। নিরন্তর সূক্ষ্ম প্রয়াস, আধ্যাত্মিক অনুশীলন তথা প্রয়াসের মধ্য দিয়ে মানুষ জীবনের পরিপূর্ণতা অর্জন করতে পারবে ও নিজের ব্যষ্টি সত্তাকে ভূমা সত্তায় সঙ্গে মিলিয়ে দিতে পারবে। আর যখন মানুষ এই নিরন্তর সূক্ষ্ম মানুষ আধ্যাত্মিক চর্চায় নিয়োজিত হবে, মানুষের মনকে সেই দিকে প্রভাবিত করবে, স্বাভাবিকভাবেই মানুষের মন আর স্থূল প্রবৃত্তি বা স্থূল ভোগের দিকে আকৃষ্ট হবে না, যার ফলে জনবিস্ফোরণ আর হবে না। সুতরাং জনসংখ্যাকে সমস্যা কেবল অর্থনৈতিক সমস্যাই নয়, এর পরিধির মধ্যে এসে যায় অর্থনৈতিক, জৈবিক, মনস্তাত্ত্বিক ও বৌদ্ধিক দিক। আপনারা এখানে একটা উদাহরণ দিলে ভালো হবে। আজকে সমাজের যারা বৌদ্ধিক দিক থেকে এগিয়ে, আর্থিক দিক থেকে এগিয়ে, তাদের মধ্যে জনসংখ্যা খুবই সীমিত। দেখুন, যারা ডাক্তার বা বিজ্ঞানী, এর সূক্ষ্ম মনীষীর চর্চা করে, মহাপুরুষ বা দার্শনিক এর সূক্ষ্ম মনীষীর চর্চা করে, দেখবেন তাদের পরিবারে সন্তান সন্ততির সংখ্যা খুবই কম বা আদৌ হচ্ছে না, বা যদি হচ্ছে হবার পর সন্তান মৃত হয়ে যাচ্ছে, মৃত সন্তান প্রসব হচ্ছে, প্রজন্ম দুর্বল হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে। অর্থাৎ উচ্চ মননশীলতা, তাদের মনটা এত উচ্চ মননশীলতার দিকে তারা ধাবিত করছে, সেই দিকেই নিরন্তর রত থাকার কারণে মানসিক, বৌদ্ধিক, মানসিক মনের গহন, শুধু গহন কোণে গভীরতম চর্চার কারণে এই এবং মানসাধ্যাত্মিক থেকে গভীর আধ্যাত্মিক চর্চায় মানুষের মন ধাবিত হবার কারণে মানুষের মধ্যে এই যে প্রজনন ক্ষমতাটা দুর্বল ধীরে ধীরে হয়ে যায়। ধীরে ধীরে সন্তান সন্ততি সংখ্যা প্রায় তাদের সেই পরিবারের ক্ষেত্রে প্রায় লুপ্তই হয়ে যেতে বসে। এটা প্রমাণ আছে বিভিন্ন বিজ্ঞানী, দার্শনিক, বিশ্বের বিভিন্ন দেশের মহাপুরুষ তাদের জীবনীর ক্ষেত্রে উদাহরণ গ্রহণ করলে দেখা যায় তাদের দুর্বল থেকে দুর্বলতা হয়েছে। অনেক ক্ষেত্রে বৈজ্ঞানিকদের ক্ষেত্রে তার পরবর্তী প্রজন্মই পাওয়া যায়নি। এটা ইতিহাস। আজকাল মানুষ
অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির জৈব মানসিক ও অর্থনৈতিক কারণগুলির চেয়ে রাজনৈতিক দিকটির উপর বেশি গুরুত্ব দেয়। জনসংখ্যা সবসময় গুণোত্তর হারে জিওমেট্রিক রেটে বৃদ্ধি পায়, আর খাদ্য উৎপাদন সমান্তর হারে অর্থাৎ এরিথমেট্রিক রেটে বৃদ্ধি পায়। এ তত্ত্ব একেবারে ত্রুটিপূর্ণ। এই যে ধারণা মানুষের, এটা কেবল অসন্তুলিত অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজিত হতে পারে। আজকের বিশ্বের সর্বত্র তো অর্থনৈতিক ব্যবস্থাটা ইমব্যালেন্স পর্যায়ে আছে, ব্যালেন্স নেই। তো প্রাউটের ব্যালেন্স ইকোনমিক সিস্টেম যখন বাস্তবায়িত হবে, সেখানে এই তত্ত্বটা একেবারে ত্রুটিপূর্ণ। এই তত্ত্ব কি হবে, প্রগতিশীল সুসঞ্চালিত অর্থনৈতিক ব্যবস্থায় এই ধরনের কোনো সমস্যাই আর থাকবে না। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ও সাময়িক অর্থনৈতিক সংরচনার উপর প্রভাব ফেলবে, এ ধারণার প্রচার সম্পূর্ণ ভ্রান্ত। বর্তমানে পুঁজিপতি শ্রেণী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রচারের মধ্য দিয়ে জনসংখ্যা বৃদ্ধি রোধ করার চেষ্টা চালাচ্ছে। এর কারণ জনসংখ্যা বৃদ্ধি পুঁজিপতি ব্যবস্থার পক্ষে ক্ষতিকর। সাময়িক অর্থনৈতিক সংরচনায় প্রাউটের সাময়িক অর্থনৈতিক ব্যবস্থায় জন্ম নিয়ন্ত্রণকে সমর্থন করার কোনো প্রয়োজন পড়বে না, বরং বর্ধিত জনসংখ্যা প্রয়োজনীয় ভোগ্য পণ্য উৎপাদনে সাহায্য করবে। হিউম্যান রিসোর্সের প্রয়োজন। আপনারা দেখুন, বর্তমান বিশ্বের উন্নত দেশগুলো, জাপান, এমনকি জাপান, এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো বললাম, ইউরোপের উন্নত দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধি প্রায় তলানিতে এসে ঠেকছে। হিউম্যান রিসোর্সের অভাব দেখা দিয়েছে। দেশটাকে চালাতে গেলে তো মানব সম্পদের দরকার। মানব সম্পদ, কম বয়সী যুবা মানব সম্পদের একান্ত অভাব হয়ে পড়ছে। তাই ওই সমস্ত দেশে থাকাকালীন আমি দেখেছি, ওই সমস্ত দেশের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সরকার জনসংখ্যা বৃদ্ধির জন্য নানা ইনসেন্টিভ দিত মেয়েদের। একটা মেয়ে বাচ্চা হলে তাকে প্রায় 3 থেকে 3.5 বছর মেটারনিটি লিভ দিয়ে থাকে, পুরো বেতন সহ ছুটি। শুধু তাই নয়, তার বাচ্চার জন্য বিশেষ স্কিম, বিশেষ বাচ্চা 3 বছর বয়সের বাচ্চার মানুষের জন্য, মানুষ এবং প্রি নার্সারি শিক্ষা ব্যবস্থার জন্য স্পেশাল গ্র্যান্ট। বাচ্চার মায়ের শারীরিক সুস্থতার দিকে খুব বেশি করে নজর দেয় যত্নবান সেই দেশের সরকার। সেই জন্য সে দেশে এই আর্থিক সুস্থিতির কারণে আজকাল দেখা যাচ্ছে ট্রেন অনেকে আর বিয়ের ম্যারেজ সিস্টেমের মধ্যে আসতে চাইছে না। বহু মহিলা আমি দেখেছি, বা পুরুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, একাই থাকে। জৈবিক প্রয়োজনে পুরুষ বা নারী পরস্পরের সাথে মিলিত হয়, পার্টনার খুঁজে নেয়, আর সন্তান সন্ততি নিয়ে নিজে মানুষ করতে থাকে। কেন? আর্থিক ব্যবস্থা গ্যারান্টেড আছে সরকার থেকে। সন্তান হলে তার সন্তানের মানুষ করার জন্য সব ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা। সেই জন্য একজন নারী সে বিবাহ না করলেও কোনো অসুবিধা নেই, সরকার তার পিছনে আছে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে এগুলো দেখেছি, এগুলো ব্যাপার। এছাড়া উন্নত দেশগুলোতে আজকাল নানা প্রক্রিয়া, নানান ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির জন্য। জাপান থেকে আরম্ভ করে নানান ভাবে এই জনসংখ্যা বৃদ্ধির জন্য ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। দেখুন, মানুষ তো কৃত্রিম ভাবে সন্তান নিচ্ছে না, আর স্বাভাবিকভাবেই জনগণের আর্থিক স্বাচ্ছন্দ্য, শরীর স্বাস্থ্য ভালো থাকার কারণে জন্ম হার এমনি কমে যায়। এবার দেখি আমরা প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ উভয় ক্ষেত্রেই উন্নত প্রজাতির উদ্ভূতির জন্য ভালো জাতের বীজ, উর্বর ভূমি, পর্যাপ্ত খাদ্য, আলোহা, জল অপরিহার্য উন্নত প্রজাতির জন্য। আমরা দেখছি উন্নত প্রজাতির ধান, গম, শাক সবজি, ফলমূল, হাইব্রিড বিজ্ঞানীরা গবেষণার দ্বারা আবিষ্কার করছে, যেগুলো বেশি ফল দেয়। ঠিক তেমনি
উন্নত প্রজাতির প্রাণীও বিজ্ঞান আবিষ্কার করছে। উন্নত প্রজাতির গরু, ছাগল, মুরগি, বিভিন্ন প্রাণী যারা বেশি দুধ দেবে, বেশি কি বলবো অন্যান্য তাদের জাগতিক বস্তু সরবরাহ করবে, এগুলো আমরা দেখছি কৃত্রিম ভাবে বিজ্ঞানের ব্যবস্থা দ্বারা এগুলো সম্ভব হচ্ছে। ঠিক তেমনি মানব সমাজের ক্ষেত্রেও, প্রাণী সমাজের ক্ষেত্রে, উদ্ভিদ জগতের ক্ষেত্রে যেমন কৃত্রিম ভাবে উন্নত প্রজন্ম তৈরি করা যাচ্ছে, মানব সমাজের ক্ষেত্রে তেমনি বিজ্ঞানের ব্যবহারের দ্বারা উন্নত প্রজন্ম তৈরি করা সম্ভব। এবং সেই উন্নত প্রজন্ম তৈরি করতে গেলে কি করতে হবে? উপযুক্ত পুরুষ ও নারী নির্বাচন একান্তভাবেই কাম্য। উপযুক্ত পুরুষ ও নারী মানে যোগ্য, সুস্বাস্থ্যবান, স্বাস্থ্যবতী, হ্যাঁ, সর্বগুণে গুণন্য, কি বলবো, গুণবান, গুণবতী, যোগ্যতা সম্পন্ন পুরুষ ও নারী নির্বাচন কাম্য। যতদিন পর্যন্ত না বৈজ্ঞানিক গবেষণাগারে মানব শিশু তথা টেস্ট টিউব বেবি সৃষ্টি হচ্ছে, ততদিন পর্যন্ত যদি এদিকে নজর দেওয়া না হয় তবে তা সমাজের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। প্রাউড প্রবক্তার মত। সমাজের পক্ষে এটা কল্যাণকর হবে। প্রাউড প্রবক্তা বলছেন, যদি উন্নত সমাজের মধ্যে যারা উন্নত বুদ্ধি ও মেধা সম্পন্ন তারা অধিক সন্তানের জন্ম দেন, অর্থাৎ যারা উন্নত বুদ্ধি মেধা সম্পন্ন মানুষ তারা যদি অধিক সন্তানের জন্ম দেন, তাদের প্রজন্মটা উন্নত বুদ্ধি ও মেধা সম্পন্ন হবে। তাদের মধ্যে যে অতিরিক্ত সন্তান আসবে তারা না মানুষ করতে পারলে প্রতিপালনের দায়িত্ব সরকারকে নিতে হবে। অপরপক্ষে যদি উন্মানস, স্বভাবগতভাবে অকর্মা, পাগল বা কি বলবো যাদের উন্মাদ লোক বলা হচ্ছে বা জন্ম অপরাধী, তারা যদি অধিক সন্তানের জন্ম দেয় তার সমাজটা এই ধরনের তাদের প্রজন্মতে ভরে যাবে। সেটা সমাজের প্রগতির পক্ষে মোটেই ভালো দিক নয়, সমাজের পক্ষে হবে ক্ষতিকারক। তাই কোন রকম প্রতিক্রিয়া ছাড়াই যদি তাদের প্রজনন ক্ষমতা স্থায়ীভাবে নষ্ট করে দেওয়া যায় তাতে সমাজের পক্ষে মঙ্গলই হবে। বিজ্ঞান আজকে এমন এক স্তরে পৌঁছেছে যা এক নতুন যুগের সূচনা করতে পারে। বিশ্বের খাদ্য সমস্যার সমাধানের জন্য বিজ্ঞান, আমি আগে বলেছি, ট্যাবলেটের আবিষ্কার করবে খুব নিয়ার ফিউচারে। ভবিষ্যৎ প্রজন্ম তাদের অধিক সময়, শক্তি, সূক্ষ্ম মানসিক আধ্যাত্মিক কাজে ব্যয় করবে। সুতরাং তাদের দৈহিক খাদ্যের চাহিদা হ্রাস পাবে। দৈহিক খাদ্যের প্রয়োজনটা আগামী দিনে ধীরে ধীরে কম প্রয়োজন হবে। মানুষ আধ্যাত্মিক খাদ্যের প্রয়োজন বেশি করে অনুভূত তাদের মধ্যে হবে। গবেষণার দ্বারা মানুষ আজ সমুদ্রের তলদেশে প্রচুর খাদ্য সম্ভার আবিষ্কার করেছে। বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে আমরা ওইসব সম্পর্কে কাজে লাগিয়ে খাদ্য সমস্যা সমাধান করতে পারি। আজ সমাজে যে ধরনের খাদ্য সমস্যা দেখা দিচ্ছে, এটাকে বোঝা যাচ্ছে যে মানুষ এই বিশ্বের আদিভৌতিক, আদিদৈবিক ও আধ্যাত্মিক সম্পদ সমূহের সর্বাধিক উপযোগ যুক্তিসঙ্গত বন্টনে উৎসাহী নয়। আজকের বিজ্ঞান জনকল্যাণমূলক ও রচনাত্মক উদ্দেশ্যে ব্যবহৃত নয়, ধ্বংসাত্মক কাজে, যুদ্ধ অস্ত্র তৈরি কাজে ব্যবহৃত হচ্ছে। যেদিন বিজ্ঞানকে পরিপূর্ণভাবে কল্যাণমূলক কাজে নিয়োগ করা হবে, সেই দিন বিজ্ঞান ধরার ধুলায় স্বর্গ রচনা করবে। সর্বাধিক উৎপাদন ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজে এমন এক সামূহিক অর্থনৈতিক সংরচনার প্রতিষ্ঠা করতে হবে যা সর্বপ্রকার আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক সম্পদের, অর্থাৎ মান্ডেন, সুপ্রামান্ডেন ও স্পিরিচুয়াল সম্পদের সর্বাধিক উপযোগকে সুনিশ্চিত করবে। সঞ্চয়ের উপর নিয়ন্ত্রণ রাখবে, সাময়িক সম্পদের যুক্তিসঙ্গত বন্টন করবে। এর জন্য প্রয়োজন দৃঢ় নিবদ্ধ সাময়িক ব্যবস্থা, বিকেন্দ্রিত সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা, যা প্রাউড আগামী দিনে নিকট ভবিষ্যতে বাস্তবায়িত করবে সমাজে। এখন পর্যন্ত মানুষ সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারেনি বলেই খাদ্য সমস্যার সমাধানে সক্ষম হতে পারেনি। পরিবর্তে তারা জনগণের মধ্যে অমানবিকভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে চাপিয়ে দিয়েছে, যা মানুষের শরীর, মন উভয়ের ক্ষেত্রে ক্ষতিকারক। শুধু তাই না, এই পদ্ধতি মানুষের মধ্যে শারীরিক বিকৃতি ঘটায়, পারিবারিক জীবনে অশান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, মানসিক ক্ষেত্রে বিপর্যয় ও মানসিক দুর্বলতা নেয়। এ ধরনের মানুষেরা সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রাম করার শক্তি হারিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার সাহস। জনসংখ্যা বৃদ্ধির আতঙ্ক আর কিছুই নয়, কেবলমাত্র কায়েমি স্বার্থবাদীদের পক্ষ থেকে জনগণকে বিভ্রান্ত শোষণ করার এক ধূর্ত ষড়যন্ত্র। বিশ্ববাসী
বিশ্ববাসীদের আজ তাই ঐক্যবদ্ধ হয়ে এই হীন চক্রান্তের বিরুদ্ধে সরব হতে হবে ও ন্যায় বিচার ভিত্তিক জনকল্যাণমূলক সমাজ গড়ার জন্য সমবেতভাবে কাজ করতে হবে। দেখুন, প্রাউড বলছে যেখানে আজকে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সেখানে মানুষকে হয়তো বাধ্য হয়ে জন্ম নিয়ন্ত্রণের মতো ব্যবস্থা কৃত্রিম ভাবে অবলম্বন করতে গেলে সেখানে বলার কিছু নেই। যেখানে এক সন্তান জন্ম দিচ্ছে মানুষ, কিন্তু প্রাউডের সাময়িক অর্থনীতি বাস্তবায়িত হবে, তখন আর এই অবস্থা থাকবে না। আমি বললাম প্রাউডের অর্থনীতি ব্যবস্থায় যোগ্য ব্যক্তির অধিকতর সন্তান কাম্য। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন যে অতীতে আমরা যত মহাপুরুষের জীবনী, বিজ্ঞানী, প্রথিতযশা মানুষের জীবনচর্যা, জীবনী আমরা দেখি, সেখানে দেখবো অধিকাংশই কিন্তু কেউ অষ্টম সন্তান, চতুর্থ সন্তান, পঞ্চম সন্তান। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখি অষ্টম গর্ভজাত সন্তান। রবীন্দ্রনাথ, আমার মনে হয়, আমার তো খেয়াল নেই, মনে হয় খুব সম্ভবত দশম বা একাদশ গর্ভজাত সন্তান। নেতাজি সুভাষচন্দ্র বোস খুব সম্ভবত চতুর্থ বা পঞ্চম গর্ভজাত সন্তান। এরকম বিশ্বের ব্যতিক্রম যে নেই তা নয়, অনেকেই মহাপুরুষরা আছেন প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তান। কিন্তু এটা আমার বিশ্লেষণ যে এই যে যোগ্য ব্যক্তির অধিকতর সন্তানের কথা প্রিয়ার সরকার বলছেন, এই ব্যবস্থা বাস্তবায়িত করতে হবে আগামী দিনে প্রাউটিস্টদেরই। তাহলে যারা উন্নত মেধা সম্পন্ন যোগ্য ব্যক্তি, তাদের মধ্যে অধিক সংখ্যক সন্তান এলে তাদের মধ্যে থেকে বুদ্ধিজীবী, উন্নত মেধা শক্তিসম মানুষ জন্ম নেবে, যারা আগামী দিনে হবে বিজ্ঞানী, ডাক্তার। কেউ হবে বিজ্ঞানী, কেউ হবে ডাক্তার, কেউ হবে প্রযুক্তিবিদ, কেউ বা হবে সন্ন্যাসী। আধ্যাত্মপথের প্রতীক, কি বলবো, ত্যাগ মন্ত্র উদ্দীপ্ত জগৎকে, জগৎবাসীকে কল্যাণের পথ দেখাবে। তা আজকে যে এক সন্তান বা দুই সন্তানের নীতি মানুষ নিয়ে চলেছে, এখানে তো যোগ্য ব্যক্তি বা এই যে মনীষা সম্পন্ন ব্যক্তি জন্মগ্রহণের সুযোগই নেই। আর অধিক সংখ্যক সন্তান না হলে আজকে থেকে আমরা দেখছি আমাদের হোল টাইমের সিস্টেমটাই আজকে একটা সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে। কেন? অধিকাংশ আনন্দমার্গীদের কি বলবো, এক সন্তান বা দুই সন্তান, অধিক সন্তান হচ্ছে না বলে তাদের মধ্য থেকে ইলেকট্রি বা ডব্লিউটির সংখ্যাও সাংঘাতিক ভাবে কমে গেছে। মিশনকে পরিচালনার জন্য সর্বত্যাগী মানুষেরও প্রয়োজন। সেটা কোথেকে আসবে? সেটা পরিবার কঠোরভাবে, পরিবার নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কঠোরভাবে নিয়ন্ত্রিত হলে, তাহলে এই যে সমাজ সংসার এবং মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি বলবো, সর্বত্যাগী মানুষের প্রয়োজন, সেটা এখান থেকেই আসবে বলে আমার বিশ্বাস। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। তো যাই হোক, এই হলো প্রাউডের দৃষ্টিতে জনসংখ্যা বৃদ্ধি ও নিয়ন্ত্রণ। আমি এই অধ্যায়ের এখানেই জ্যোতি টানছি, টেনে আমি এবারে আসছি প্রাউডের সংরক্ষণ নীতি বা পশ্চাৎপদ শ্রেণীর উন্নয়ন। সারা বিশ্বে বহু জায়গায় পশ্চাৎপদ জনগোষ্ঠীকে সাহায্য করা আমাদের আশু কর্তব্য। পুঁজিবাদী ব্যবস্থা চলছে, তাই বহু জায়গায় বিশ্বের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে। যেহেতু বর্তমান বিশ্বের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাগুলি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজন পূর্তির প্রতি সামগ্রিকভাবে সমাজের উন্নতির প্রতি নজর না দিয়ে সমাজের এক বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে চলেছে, সেই জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শারীরিক, মানসিক, আধ্যাত্মিক তারা অবদমনের শিকার হচ্ছে এই শ্রেণীর জনগোষ্ঠীর মানুষেরা। উদাহরণস্বরূপ মার্ক্সবাদ যেহেতু রাষ্ট্র যেহেতু কেবলমাত্র সর্বহারাদের কল্যাণের কথা ভেবেছিল, তাই যারা সর্বহারা নয় তারা অবদমিত প্রদমিত হয়েছিল। মার্ক্সবাদ এখন আর নেই, অকাল মৃত্যু হয়েছে। অতীতের কথা আমি বলছিলাম। বলা হয়ে থাকে এই ব্যবস্থা শূদ্রের শাসন ব্যবস্থা, এই যে প্রলেতারিয়েত রাজ মার্ক্সের অনুসারে। কিন্তু বাস্তবে শূদ্রদের দ্বারা কোনো শাসন ব্যবস্থা পরিচালিত হতে পারে না, তাদের সেই কোয়ালিটি থাকে না। শূদ্রদের কোয়ালিটি হচ্ছে কোনো কোয়ালিটি নেই বাস্তবে, খাওয়া পড়া এবং কোনোভাবে দিন গুজরান করা। তাই শূদ্রদের দ্বারা
বা সর্বহারার একনায়কতন্ত্রের ধারণাটাই অবাস্তব। তারা কোনদিন সমাজ ব্যবস্থাকে পরিচালনা করতে পারে না, নেতৃত্ব দিতে পারে না। তাই কমিউনিস্ট ব্যবস্থায় দেখেছি সূত্রের ব কলমে, সর্বহারার একনায়কতন্ত্রের ব কলমে কি হলো, ছদ্ম কি বলবো বুদ্ধিজীবীদের উদ্ভব হলো। ব কলমে যাদের নাম হলো পলিট ব্যুরো, তারাই একনায়কতন্ত্রের ধারণা বাস্তবায়িত করেছিল সর্বহারার ব কলমে। তাই সর্বহারার একনায়কতন্ত্র একটা উদ্ভট তত্ত্ব ব্যর্থ হয়ে গেছে। 1917 সালে বলশেভিক রেভলিউশনের দ্বারা যে রাশিয়ায় কমিউনিস্ট সরকার তৈরি হয়েছিল, অনেক অবাস্তব তত্ত্বের বাস্তবায়নের ফলে 74 বছরের মধ্যে সেই দেশটা থেকে উৎখাত হয়ে গেল কমিউনিজম। একে একে সমস্ত পৃথিবী থেকেই 74 বছরের মধ্যে কমিউনিজম ইতিহাসের আস্তে করে স্থান লাভ করলো। এটি ইতিহাস। তাই 1977 সালে তদানীন্তন সোভিয়েত রিপাবলিক সর্বহারা শাসন ব্যবস্থার মতো উদ্ভট ধারণাকে পরিত্যাগ করে কল্যাণ রাষ্ট্রের ঘোষণা করেছিল 1977 সালে। যাই হোক, মার্ক্সবাদ হলো এক তাসের ঘর যা হালকা হাতুড়ির টোকাতেই ভেঙে পড়েছিল। বাস্তব বিশ্বে মার্ক্সবাদ কোনো সাফল্য রেখে যেতে পারেনি। পুঁজিবাদী বা গণতান্ত্রিক রাষ্ট্র যদিও তত্ত্বগতভাবে সংখ্যাগরিষ্ঠ কল্যাণকামী রাষ্ট্র বলা হয়, বাস্তবে কিন্তু সংখ্যালঘিষ্ঠ বৈশ্য তথা পুঁজিবাদীদের স্বার্থ রক্ষাকারী অভিজ্ঞতা আমরা দেখেছি, অতীতে দেখেছি, এখনো দেখছি। আর বাকিরা পর্যবেসিত হয় তৃতীয় শ্রেণীর নাগরিক। প্রাউডের সমাজ ব্যবস্থায় সকলেই কল্যাণ রাষ্ট্রের কাম্য, সকলের কল্যাণই রাষ্ট্রের কাম্য। সেটা হলো সর্বজন হিতায় সর্বজন সুখায়। এই ব্যবস্থায় কেউ দমিত বা অবদমিত হওয়ার সুযোগ পাবে না। প্রাউড সদ্বিপ্রের শাসনকে সমর্থন করে, সদ্বিপ্রের যৌথ নেতৃত্বকে সমর্থন করে। সদ্বিপ্ররা যেহেতু সমাজের সকল শ্রেণীর প্রতিনিধিত্ব করে, সেহেতু কেবল মাত্র সদ্বিপ্ররাই সকল গোষ্ঠীর কল্যাণকে সুনিশ্চিত করবে। এখানে সদ্বিপ্র বলতে বলা হয়েছে যারা ফিজিক্যালি ফিট, মেন্টালি ডেভেলপড এন্ড স্পিরিচুয়ালি এলিভেটেড, যারা হবে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী, তাদেরকে এই প্রাউডের অর্থনৈতিক ব্যবস্থা, প্রাউডের ব্যবস্থা বলা হচ্ছে সদ্বিপ্র। সমাজের নিয়ন্ত্রক বা সঞ্চালক এরাই হবে, এরাই সমাজকে পরিচালনা করবে সমাজের কেন্দ্রবিন্দু থেকে। প্রাউড প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। উদাহরণস্বরূপ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে উপজাতিরা সব থেকে বঞ্চিত। ত্রিপুরা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ও বিশ্বের বিভিন্ন দেশের উপজাতিরা দরিদ্র ও অশিক্ষিত। তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি বিধানের জন্য অনতিবিলম্বে তাই বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ ব্যবস্থা সময়ের মধ্যে থাকবে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করা, ব্যাপক কুটির শিল্পের প্রচলন, সুষ্ঠু কৃষি ব্যবস্থা, অতিরিক্ত জলসেচের ব্যবস্থা, জল সরবরাহ, বিদ্যুৎ সহ অন্যান্য শক্তি উৎপাদনের স্বয়ংবরতা, আর রেল ও টেলিফোনের সাহায্যে যোগাযোগ ব্যবস্থার সুযোগ করে দেওয়া। এছাড়াও বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার হার দ্রুত কমে যাচ্ছে। তাদেরও অবলুপ্তির হাত থেকে বাঁচাতে গেলে বিশেষ পরিকল্পনা নিতে হবে। যেমন আফ্রিকার জুলু পিগমি জনগোষ্ঠী, বাংলার লোধা জনগোষ্ঠী, ছোটনাগপুরের বীরহোর, মালদায়ের মালো, বিহারের রোহতাস জেলার ভোজপুরি ভাষাভাষী আঙ্গার, কাশ্মীরের লাদাখি, ইউরোপের রোমাস, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাওরি জনজাতি ও কিন্নৌর এর শিডিউল কাস্টরা। রাঢ় ও পার্শ্ববর্তী অঞ্চলের কৈবর্তদের অবলুপ্তির আশঙ্কা না থাকলেও তাদের জন্মহার কিন্তু সাধারণের জন্মহার থেকে কম। এই সমস্যা সমাধানে অবিলম্বে সচেষ্ট হতে হবে। এবার দেখি পিছিয়ে পড়া শ্রেণীর চাকরি প্রাপ্তি ও তাদের অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্যে কিছু কিছু দেশে আমাদের ভারতবর্ষের সংরক্ষণ ব্যবস্থা চালু আছে, সেগুলো অধিকাংশই কাস্ট ভিত্তিক, যেগুলো আদৌ সমর্থিত নয়। রাজনৈতিক দলগুলো ভোট বাক্সের স্বার্থে জনগণকে হাজারো জাতি, ধর্মমত ইত্যাদি কাস্টে ভেঙে সংরক্ষণ ব্যবস্থার প্রচলন করেছে। শুধু ভোট বাক্সের দিকে লক্ষ্য রেখে, সংকীর্ণ স্বার্থের দিকে লক্ষ্য রেখে। এর দ্বারা জনগণের কোনো কল্যাণই হয়নি, ভবিষ্যতে হবে না। প্রাউড কি বলছে? প্রাউডের আদর্শ অনুসারে
সংরক্ষণ ব্যবস্থা অবস্থা চালু থাকা উচিত নয়, কেননা প্রাউড ব্যবস্থার প্রচলনের পরে তো সকলেরই প্রগতি সুনিশ্চিত হবে, আর্থিক ব্যবস্থার গ্যারান্টি হবে। যেহেতু কেউ চাকরিতে সংরক্ষণের প্রয়োজনীয়তা, যেহেতু সকলের আর্থিক সমৃদ্ধি এবং নিশ্চিততা গ্যারান্টি থাকবে, এই চাকরিতে সংরক্ষণের প্রয়োজনীয়তা থাকবে না। তখন এমন এক কর্মসংস্থান হবে যে সময় সে সময় মানুষকে কাজ খুঁজতে হবে না, কাজই মানুষকে খুঁজে নেবে। দেখুন ব্যাপারটা কিরকম। হ্যাঁ, এটাই বাস্তবিত হবে আগামী দিনে। আজ যেমন কাজকে মানুষ খুঁজছে, আগামী দিনে মানুষ কাজ খুঁজবে না, কাজই মানুষকে খুঁজে নেবে। যাই হোক, বর্তমান সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা মোচনের উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে নিম্নলিখিত ভাবে প্রাউড সংরক্ষণ ব্যবস্থা লাগু করা পক্ষপাতী। 1 নম্বর, জনমতের যাই হোক না কেন, পিছিয়ে পড়া ও গরিব পরিবারের সদস্য চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবে। আমি আবার বলছি, পিছিয়ে পড়া ও গরিব পরিবারের সদস্য চাকরি শিক্ষা ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার সুযোগ পাবে, যারা একাধারে পিছিয়ে পড়া এবং গরিব। 2 নম্বরে, জন্মসূত্র, আমি প্রথম বললাম জন্মসূত্র যাই হোক না কেন, পিছিয়ে পড়া ও গরিব পরিবারের সদস্য চাকরি শিক্ষার ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার। 2 নম্বর, গরিব কিন্তু পিছিয়ে পড়া নয় এমন পরিবারের সদস্যরা চাকরি শিক্ষা ক্ষেত্রে দ্বিতীয় অগ্রাধিকার পাবে। গরিব কিন্তু পিছিয়ে পড়া নয়। 3 নম্বর, গরিব নয় কিন্তু পিছিয়ে পড়া পরিবারের সদস্য তৃতীয় অগ্রাধিকার পাবে। চতুর্থত সর্বশেষে সুযোগ পাবে যারা গরিব নয় আবার পিছিয়ে পড়া নয় এমন পরিবারের সদস্যরা সর্বশেষে সুযোগ পাবে চাকরি শিক্ষা ক্ষেত্রে। এখানে উল্লেখ্য, পিছিয়ে পড়া পরিবার বলতে বোঝানো হয়েছে যে পরিবারের সদস্য অতীতে কোন শিক্ষা বা চাকুরির কোন সুযোগ পায়নি। যতক্ষণ না দেশ দারিদ্র মুক্ত হচ্ছে, অর্থাৎ যতক্ষণ না সকলের ন্যূনতম প্রয়োজন পূর্তির গ্যারান্টি হচ্ছে, ততক্ষণ এই পরিবারগুলো এই সুবিধা পেতে থাকবে প্রাউটিস্টিক ব্যবস্থায়। এইভাবে কে কোন জাতে জন্মালো তা না দেখে সেই পরিবারের আর্থিক ব্যবস্থা অনুযায়ী শিক্ষা চাকুরি ক্ষেত্রে এই অগ্রাধিকার সূত্র মেনে চলতে হবে। এটা হলো প্রাউটের সূত্র। তথাকথিত নিচু জাতের একজন মুচি যদি ধনী হয়, সেক্ষেত্রে সংরক্ষণের কোনো প্রয়োজনই নেই তার জন্য। আবার তথাকথিত উঁচু জাতের কোনো একজন মৈথিলি ব্রাহ্মণ দরিদ্র হতে পারে, সেক্ষেত্রে তার জন্য সংরক্ষণের প্রয়োজন থাকবে। এই ধরনের অগ্রাধিকার ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থায় সমাজের অর্থনৈতিক ব্যবস্থা উন্নতি হবে, অর্থাৎ অর্থনৈতিক মানদণ্ড সেখানে বিবেচ্য, জাতপাত ধর্মমত কাস্ট বিবেচ্য নয় সংরক্ষণের জন্য। বহু অনগ্রসর ও উন্নয়নশীল দেশে পশ্চাৎপদ জনগোষ্ঠী উন্নতির প্রশ্নে সংঘর্ষ চলছে। আমাদের ভারতবর্ষে চলছে। বিহার, ইউপি, দক্ষিণ ভারত, মহারাষ্ট্র ইত্যাদি দেশগুলো, রাজ্যগুলোতে জাতপাত ভিত্তিক উন্নত অনুন্নত শ্রেণীর মধ্যে লড়াই চলছে। যদি এই ধরনের সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়, তাহলে ভারত সহ বিশ্বের সমস্ত দেশেই উন্নত অনুন্নতদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের সমস্ত সম্ভাবনা দূর হয়ে যাবে। সেই সঙ্গে সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের সুযোগও এসে যাবে। জাতপাত ধর্মমত ভাষা নারী পুরুষ নির্বিশেষে সরকার সকলের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার প্রভৃতি অর্জনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারবে, জাত দেখে নয়, ধর্মমত দেখে নয়। এই পদ্ধতিতে পশ্চাৎপদদের মন থেকে সমস্ত হীনমন্যতা ধীরে ধীরে দূর হয়ে যাবে ও সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের জীবনযাত্রা নির্বাহ করার মতো আয় করার সুযোগ পেয়ে যাবে এই সমাজ থেকে। এটাই হলো প্রাউটের সংরক্ষণ নীতি বা সংরক্ষণ ব্যবস্থা।